আমরা পড়ছি তাহলে কোন অধ্যায়? প্রথম অধ্যায়। প্রথম অধ্যায়ের নাম হচ্ছে ভারতবর্ষে ইউরোপীয়দের আগমন, ইংরেজ আধিপত্য প্রতিষ্ঠা। সেখানে আজকে আমরা জানবো যে ভারতবর্ষে বিভিন্ন যে এসেছে ইউরোপীয় কোম্পানি সমূহ, তারা কিভাবে তাদের যাত্রা শুরু হয়েছে ভারতবর্ষে, সেটার পটভূমি কিন্তু আমরা জানবো। তারপরে জানবো যে কোন পর্যায়ে ইংরেজরা এসেছে। ইংরেজরা কিন্তু হুট করে ভারতে বা ভারতীয় উপমহাদেশে বাংলায় হুট করে আসেনি। তাদের আসার পথে কি কি বিষয় কাজ করেছিল, কারা সুযোগ তৈরি করে দিয়েছিল, সেই বিষয়গুলো আমরা কিন্তু আজকে শিখব। দেখো তোমাদের বইয়ে একটা ছবি আছে, ভাস্কো দা গামার ছবি। আমরা গত ক্লাসে বলেছিলাম যে উপমহাদেশের সাথে অনেক প্রাচীনকাল থেকেই পাশ্চাত্য বা পশ্চিমের দেশগুলোর সাথে বাণিজ্যিক সুসম্পর্ক ছিল, এবং দেখা যায় যে 1453 সালে তুরস্ক কনস্টান্টিনোপল দখল করলে ভূমধ্যসাগরীয় অঞ্চলে আধিপত্য বিস্তার করলে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আরব যে বণিকরা ছিল, ব্যবসায়ীরা ছিল, তাদের একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠিত হয়। একটা পর্যায়ে দেখা যায় যে তারা এই ভারতীয় উপমহাদেশের সহায় সম্পদের কথা, প্রাচুর্যের কথা জানতে পেরে এখানে আসার ব্যাপারে খুব আগ্রহী হয়ে ওঠে, এবং এই চেষ্টার ফলশ্রুতিতে দুটি উপনিবেশিক অভিযান এখানে সংঘটিত হয়। একটি হচ্ছে কলম্বাস কর্তৃক 1492 সালে আমেরিকা আবিষ্কার করা হয়। এটা তোমরা আন্ডারলাইন করবে, এগুলো পরীক্ষায় কিন্তু অবজেক্টিভে থাকে। যার যার কাছে বই আছে, আর যার কাছে বই নাই খাতায় লিখে নাও। 1492 সালে আমেরিকা আবিষ্কার করেছিলেন কলম্বাস। আর পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা, তিনি ইউরোপ থেকে ভারতবর্ষে আসার জলপথ আবিষ্কার করেছিলেন 1498 সালে। সবাই লাইনটি পেয়েছো? ইয়েস ম্যাম, দ্বিতীয় পৃষ্ঠায়। সবাই তাহলে খেয়াল করো যে 1498 সালে ইউরোপ থেকে ভারতবর্ষে আসার জলপথে যে আসার এই পথটা তৈরি করেছিলেন বা এই পথটা বের করেছিলেন ভাস্কো দা গামা। তিনি ছিলেন পর্তুগিজ নাবিক, অর্থাৎ পর্তুগালের অধিবাসী। পর্তুগালের অধিবাসীদের বলা হয় পর্তুগিজ। আমরা বাংলাদেশের মানুষ, আমরা বাংলাদেশী হিসেবে পরিচিত, তাই না? পর্তুগালের অধিবাসীরাও পর্তুগিজ হিসেবে পরিচিত। তাহলে ভাস্কো দা গামা কোন দেশের নাবিক ছিলেন তোমরা বলো তো? পর্তুগিজ নাবিক ছিলেন। পর্তুগিজ তো তিনি জাতিতে পর্তুগিজ, কিন্তু কোন দেশ? দেশ হচ্ছে পর্তুগাল। পর্তুগাল। পর্তুগালের রাজধানী হচ্ছে লিসবন। সবাই লিখে রাখো, পর্তুগালের রাজধানী হলো লিসবন। এখন আমি পড়বো, কেউ কথা বলবেন, আমি শুধু বলে যাব, যা যা বলবো সেই কাজগুলো করবো। পঞ্চদশ শতাব্দীতে, তার মানে 1400 থেকে 1499, এই সময়কে বলা হয় পঞ্চদশ শতাব্দী। এই সময়ে ইউরোপ মহাদেশের ভৌগোলিক আবিষ্কার এবং পর্তুগিজ শক্তির উত্থান ঘটায়। তারা দুঃসাহসিক ভৌগোলিক আবিষ্কারে উদ্বুদ্ধ হয়ে ওঠে। ইউরোপীয় জাতিসমূহের মধ্যে পর্তুগিজগণ ছিল অত্যন্ত দুঃসাহসী। পর্তুগিজগণ তারা যারা পর্তুগালের অধিবাসী, এবং তারা নৌবিদ্যায় পারদর্শী ছিল। পর্তুগিজ নাবিক প্রিন্স হেনরির নেতৃত্বে পর্তুগিজগণ দক্ষিণ আফ্রিকা হয়ে উপমহাদেশে আসার পথ তারা সন্ধান করছিলেন, এবং 1487 সালে নাবিক বার্থেলোমো দিয়াস উত্তমাশা অন্তরীপ ঘুরে আসেন এই দক্ষিণ আফ্রিকায়। এই উত্তমাশা অন্তরীপ ঘুরে আসেন। বার্থেলোমো দিয়াসও ভারতবর্ষে আসার জলপথ আবিষ্কার করতে যেয়ে আসতে পারেননি। তিনি এই দক্ষিণ আফ্রিকার এই উত্তমাশা অন্তরীপ ওখান থেকে ঘুরে 1487 সালে ফিরে আসেন। তারই পথ ধরে পর্তুগালের রাজা ভাস্কো দা গামার নেতৃত্বে একটি দল সেখানে গিয়েছিল, এবং একটা দীর্ঘ দুঃসাহসিক সমুদ্র যাত্রার পর অবশেষে 1498 সালের 20 মে, এটা আন্ডারলাইন করো, 1498 সালের 20 মে উপমহাদেশে মানে ভারতীয় উপমহাদেশের একটা বন্দরে এসেছিলেন। এই প্রথম ইউরোপ থেকে পর্তুগিজরা আসলো ভারতীয় উপমহাদেশের একটা বন্দরে। বন্দরের নাম হচ্ছে কালিকট বন্দর। তোমাদের পরীক্ষার প্রশ্ন আসে, পর্তুগিজরা ভারতীয় উপমহাদেশের বা উপমহাদেশের কোন বন্দরে প্রথম এসেছিল? কোন বন্দরে এসেছিল? কালিকট বন্দর। এটা আন্ডারলাইন করো। আমি যেটা বলে যাব সেটাই মনে করবে পরীক্ষার প্রশ্ন, আমি সেইভাবেই কিন্তু তোমাদেরকে বলে যাব। ভাস্কো দা গামা মহাদেশে আগমনের সাথে সাথেই ইউরোপের সঙ্গে এদেশে প্রত্যক্ষ বা সরাসরি যোগাযোগ শুরু হয়ে যায়। এরপরে দেখো পর্তুগিজ কোম্পানি আসলো কিভাবে। 1498 সালে
ভাস্কো দা গামা 20শে মে উপমহাদেশের কালিকট বন্দরে এসেছিলেন। তিনি যখন কালিকট বন্দরে অবতরণ করেন, অর্থাৎ এখানে আসেন বা নামেন, তখন সেখানকার স্থানীয় রাজা ছিলেন জামোরিন, তাকে আতিথেয়তা প্রদান করেন। যখন পর্তুগিজরা এখানে আসলো কালিকট বন্দরে, সেই জায়গায় রাজা ছিলেন জামোরিন, অনেক বইতে জামরিক লেখা থাকে। এই ভারতীয় উপমহাদেশের কালিকট বন্দরের রাজা এই পর্তুগিজদেরকে খুব মানে অতিথি পরায়ণ ছিলেন। তিনি অতিথি হিসেবে তাদেরকে যত্ন করেছিলেন। এরপরে কি হয়, এই সময় কিন্তু আরব যে ব্যবসায়ীরা ছিল তারাও কিন্তু ভারতবর্ষে এসে ব্যবসা বাণিজ্য করতো, কিন্তু যখন স্থানীয় রাজা এই পর্তুগিজদেরকে আতিথেয়তা প্রদান করেছিলেন, তখন কিন্তু আরব বণিকরা সেটাকে ভালোভাবে দেখেনি। তারা এটা কি করলো, তারা বিরোধিতা করেছিল, পর্তুগিজদের বিরোধিতা করেছিল। কেন করেছিল? যদি পর্তুগিজরা আরবদের পাশাপাশি এখানে ব্যবসা বাণিজ্যের সুযোগ পায়, তাহলে তো আরবরা ক্ষতিগ্রস্ত হবে, আরব ব্যবসায়ীদের লস হবার সম্ভাবনা রয়েছে, তাই তারা এটাকে পছন্দ করেনি। এর ফলে 3 মাস অবস্থানের পর ভাস্কো দা গামাকে বাধ্য হয়ে উপমহাদেশ ত্যাগ করতে হয়। একটা পর্যায়ে 3 মাস থাকার পর তারা এই আরব বণিকদের বিরোধিতার কারণে এক পর্যায়ে ভাস্কো দা গামা চলে গেলেন পর্তুগালে। কিন্তু উপমহাদেশ ত্যাগের পূর্বে ভারতীয় রাজন্য বর্গের ও আরব বণিকদের সামরিক দুর্বলতা তার সামনে উদ্ভাসিত হয়ে ওঠে। অর্থাৎ তিনি যে চলে গিয়েছিলেন তার আগে তিনি লক্ষ্য করেছিলেন এই এলাকার, এই ভারতবর্ষের স্থানীয় রাজাদের কোন কোন জায়গায় দুর্বলতা আছে, আরব বণিকদের কোন কোন ক্ষেত্রে দুর্বলতা আছে, তিনি সেগুলো লক্ষ্য করে গিয়েছিলেন। কারণ তার উদ্দেশ্য ছিল এই দুর্বলতাগুলোকে কাজে লাগিয়ে তারা এখানে ব্যবসা বাণিজ্যকে স্থিতিশীল করবে এবং এই গতিকে বাড়িয়ে নিয়ে যাবে। ভাস্কো দা গামা যখন চলে গেলেন, স্বদেশ প্রত্যাবর্তন, তার দেশে ফিরে গেলেন, 1500 সালে পেড্রো আলভারেস কাব্রাল, এটা একজন পর্তুগিজ নাবিক, আবার তাকে পাঠানো হচ্ছে 13টি নৌবহর সহ উপমহাদেশে আগমন করেন। ইনিও কিন্তু পর্তুগালের লোক। তাকে পাঠালেন, ভাস্কো দা গামা চলে যেয়ে তাকে পাঠালেন 1500 সালে। তার নাম কি? পেড্রো আলভারেস কাব্রাল। তিনি কি করলেন? 13টি নৌবহর নিয়ে এই উপমহাদেশে আসলেন। তখন কালিকটের রাজা আবারও তাদেরকে আতিথেয়তা প্রদান করলেন, কিন্তু তিনি আরব বণিকদের প্রতি দমন নীতি গ্রহণ করেছিলেন। এই দমন নীতি গ্রহণ করার ফলে স্থানীয় যে মুসলমানরা ছিল, গুজরাটি ছিল, এবং মিশরের সুলতানের সাহায্যে পর্তুগিজদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন এই জামরিন। জামরিন কিন্তু প্রথমে তাদেরকে আতিথেয়তা দিয়েছিলেন, কিন্তু যখন এই পেড্রো আলভারেস কাব্রাল আসেন, তখন তিনি দমন নীতি নিয়েছিলেন, যুদ্ধের পরিবেশ তৈরি করেছিলেন। সেজন্য তিনি তাদেরকে আর আতিথেয়তা না দিয়ে এই জামরিন পর্তুগিজদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। কিন্তু পর্তুগিজ বাণিজ্য জাহাজগুলো আধুনিক রণতরীর মতোই কামান দ্বারা সজ্জিত ছিল। আর এখানকার রাজনৈতিক দুর্বলতা আগে থেকেই পর্তুগিজরা জানত। ফলে তারা ভারতীয় রাজনীতিতে একটা পর্যায়ে হস্তক্ষেপ করা শুরু করলো এবং কাব্রাল একটা সময় উপমহাদেশ থেকে চলে যান। পেড্রো আলভারেস কাব্রাল উপমহাদেশ থেকে চলে গেলে 1502 সালে আবার ভাস্কো দা গামা উপমহাদেশে আসেন। এরপর পর্তুগিজগণ বছরে একজন করে প্রতিনিধি এখানে পাঠাতো বাণিজ্য করার জন্য। এবং এই যে ভাস্কো দা গামা আবার ভারতীয় উপমহাদেশে এসেছিলেন, এখানে তোমরা আন্ডারলাইন করে রাখো, তিনি দ্বিতীয়বার ভারতবর্ষে এসে 1502 সালে কোচিন এবং ক্যানোনরে দক্ষিণ ভারতে এই জায়গায় দুটো বাণিজ্য কুঠি গড়ে তুলেছিলেন। তাহলে তোমাদের পরীক্ষায় যদি প্রশ্ন আসে পর্তুগিজরা প্রথম কোথায় বাণিজ্য কুঠি গড়ে তুলেছিল, সেটা হচ্ছে কোচিন এবং ক্যানোনোর, এই দুটো জায়গায় তারা বাণিজ্য কুঠি গড়ে তুলেছিল। এইসব পর্তুগিজগণ বছরে একবার করে তাদের প্রতিনিধি এখানে প্রেরণ করতো এই কুঠিগুলো, বাণিজ্য কুঠিগুলো তদারকি বা দেখভাল করার জন্য। ভারতীয় বাণিজ্য কুঠিগুলোর প্রতিনিধি হিসেবে ফ্রান্সিসকো ডি আলমিডার একটা সময় এসেছিলেন, তিনি ফিরে গেলেন। এরপর 1509 সালে আলবুকারকে পর্তুগাল থেকে পাঠানো হলো এই ভারত। বুঝতে পেরেছো? এখানে বাণিজ্য কুঠি দেখার জন্য আমরা কি বললাম, যে প্রতি বছর উপমহাদেশে আসতো পর্তুগাল থেকে বিভিন্ন প্রতিনিধি। একজন প্রতিনিধির নাম পেয়েছি ফ্রান্সিসকো ডি আলমিডা। তিনি একটা সময় চলে গেলে 1509 সালে এসেছিলেন আলবুকার। তিনি ছিলেন পর্তুগিজ গভর্নরদের মধ্যে সর্বশ্রেষ্ঠ।
এবং তার নেতৃত্বে উপমহাদেশে পর্তুগিজগণ খুব শক্তিশালী হয়ে ওঠে। তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে যে সমস্ত পর্তুগিজ গভর্নর এখানে এসে শাসন করেছিলেন তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ শাসক কে ছিলেন? আলবুকার। আলবুকার, আলবুকার। এটা আন্ডারলাইন করো। ভারতীয় উপমহাদেশের রাজন্যবর্গের দুর্বলতার সুযোগে আলবুকার উপমহাদেশে একটি পর্তুগিজ সাম্রাজ্য প্রতিষ্ঠার জন্য চেষ্টা করেছিলেন। তার এই সাম্রাজ্যবাদী নীতিকে নীল জল নীতি বলা হয়। নীল জল নীতি কি এটা তোমাদের আমি পরবর্তীতে বলে দিব। নীল জল নীতি নিয়েছিলেন কে? তাহলে নীল জল নীতি নিয়েছিলেন আলবুকার। তিনি তার সাম্রাজ্যবাদী নীতিকে প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। এই উদ্দেশ্যে 1500 সালে বিজাপুরের সুলতানের কাছ থেকে গোয়া দখল করেছিলেন। আলবুকার কি দখল করেছিলেন? বিজাপুরের সুলতানের কাছ থেকে তিনি গোয়া দখল করেছিলেন এবং একটি শক্তিশালী বাণিজ্য কেন্দ্র হিসেবে গড়ে তুললেন। এরপর তিনি মালাক্কা ও হরমুজ দখল করে কোচিনে একটি শক্তিশালী বাণিজ্য কেন্দ্র স্থাপন করেন। ভারতীয় জনগণের প্রতি পর্তুগিজদের অত্যাচার উৎপীড়ন আস্তে আস্তে বাড়তে থাকে। ভারতে তারা এই অবস্থায়ও স্থায়ী একটা পর্তুগিজ সমাজ গড়ে তোলার জন্য অনেক চেষ্টা করতে থাকে এবং একটা পর্যায়ে তারা ভারতীয় মহিলাদেরকে বিয়ে করতে শুরু করে। পর্তুগিজদের স্বার্থ সংরক্ষণের জন্য তিনি নিঃস্বার্থভাবে কাজ করেছিলেন এবং 1515 সালে আলবুকার্ক মারা যান। তাহলে আলবুকার্ক ছিলেন পর্তুগিজ নাবিকদের মধ্যে বা পর্তুগিজ গভর্নরদের মধ্যে সর্বশ্রেষ্ঠ। ভারতে এসে শাসন করেছিলেন। তিনি 1515 সালে মারা যান, এটা আন্ডারলাইন করো। এবং তিনি ছিলেন সর্বশ্রেষ্ঠ। আর কি করেছিলেন তিনি? এই আলবুকার বিজাপুরের সুলতানের কাছ থেকে গোয়া দখল করেছিলেন এবং সাম্রাজ্যবাদী নীতিকে কার্যকর করার জন্য নীল জল নীতি গ্রহণ করেছিলেন। পরবর্তীতে এই পর্তুগিজগণ, পরবর্তী যে শাসকরা এসেছিল ভারতীয় উপমহাদেশে, তারা আস্তে আস্তে দিউ, দমন, কালিকট, কোচিন, বোম্বাই, সিংহল, হুগলি এবং বঙ্গদেশের শক্তিশালী বাণিজ্য কুঠি গড়ে তুলতে সক্ষম হয়েছিল। এটা কিন্তু বিভিন্ন স্থানের নাম, সেই সময়কার নাম। কিন্তু উপমহাদেশে তাদের একচ্ছত্র আধিপত্য দীর্ঘস্থায়ী হয়নি। এরপরে অন্যান্য ইউরোপীয় বণিকরা আসতে শুরু করেছিল। এরপরে কারা আসে তোমরা একটু খাতায় লিখে রাখো যে পর্তুগিজদের পরে ওলন্দাজরা ভারতীয় উপমহাদেশে এসেছিল। মাঝখানে একটা বিষয় আমি বাদ রেখেছি, ওটা একটু পরে পড়াচ্ছি। এখানে পর্তুগিজরা সর্বপ্রথম ইউরোপ থেকে ভারতে এসেছিল। তারপরে এসেছিল ওলন্দাজরা। ওলন্দাজরা হচ্ছে হল্যান্ডের অধিবাসী। হল্যান্ডের বর্তমান নাম হচ্ছে নেদারল্যান্ড। নেদারল্যান্ড বা হল্যান্ডের অধিবাসীদের বলা হয় ওলন্দাজ। তারপরে এসেছিল দিনেমার। দিনেমাররা হচ্ছে কোন জায়গার? ডেনমার্কের অধিবাসী। ডেনমার্কের অধিবাসীদেরকে দিনেমার বলা হয়। বুঝতে পেরেছো? এরপরে আসে ইংরেজরা। এগুলো আমরা পড়বো, আগে তোমাদের সংক্ষেপে লিখে দিলাম। কারণ পরীক্ষায় কিন্তু এটা অবজেক্টিভ আকারে অবশ্যই আসবে যে দিনেমার কাদের বলা হয়? ডেনমার্কের অধিবাসীদের। ওলন্দাজ কাদের বলা হয়? হল্যান্ডের অধিবাসীদের। তাহলে পর্তুগিজরা সর্বপ্রথম এসেছিল। পর্তুগিজ হচ্ছে পর্তুগালের অধিবাসীরা। তারপরে আসে হল্যান্ডের অধিবাসীরা অর্থাৎ ওলন্দাজরা। তারপরে আসে দিনেমাররা, ডেনমার্কের অধিবাসীরা। এরপরে আসে ইংরেজরা, ইংল্যান্ডের অধিবাসীরা। তার আগে দেখো পর্তুগিজদের পতন পেয়েছো সবাই বইয়ে? সবাই কি পেয়েছো নাকি সবাই ঘুমাচ্ছ? কি করছো? না ম্যাম, জি ম্যাম পেয়েছি। আচ্ছা, পর্তুগিজদের কেন পতন হয়েছিল? এরা এত সুন্দর করে শাসন কার্য প্রায় গুছিয়ে এনেছিল, তারপরে কেন এটা টিকে থাকতে পারলো না? এটা কিন্তু পরীক্ষায় বড় প্রশ্ন আকারে আসে যে উপমহাদেশে পর্তুগিজদের পতনের কারণগুলো লিখো বা কেন তাদের পতন হয়েছিল। এটা বড় প্রশ্নে থাকবে সব সময়। আমি যখন পড়াবো তখন বড় প্রশ্ন, ছোট প্রশ্ন কোনটা, কোথা থেকে অবজেক্টিভ আসতে পারে সব বলে দেবো। তোমরা শুধু মনোযোগ সহকারে ক্লাস করবে। কেন উপমহাদেশে পর্তুগিজদের পতন হয়েছিল এখন সেই বিষয়টি আমি বলবো। ইউরোপীয় বণিকদের মধ্যে পর্তুগিজগণ সর্বপ্রথম উপমহাদেশে এসেছিল। উপমহাদেশে বিভিন্ন অঞ্চলে শক্তিশালী দুর্গ, বাণিজ্য কেন্দ্র তারা গড়ে তুলেছিল, কিন্তু ভারতীয়দের প্রতি তারা
এত অত্যাচার, দুর্ব্যবহার, উৎপীড়ন করা শুরু করে যে একটা পর্যায়ে তাদের পতন অনিবার্য হয়ে ওঠে। আরো অন্যান্য কারণ ছিল পতনের। তাহলে আমাকে 636 রোল 636 শুনছো? শুনতে পাচ্ছি। তো বলো তো যে উপমহাদেশে প্রথম কারা এসেছিল ইউরোপ থেকে? বাণিজ্যের জন্য কারা আসে? কে পারবে বলো? পর্তুগিজরা। পর্তুগিজরা কোন দেশের অধিবাসী? পর্তুগালের। তারপরে কারা আসে? দেখে বললেও অসুবিধা নেই, কিন্তু বুঝতে হবে। ওলন্দাজরা, তারপর আসে ওলন্দাজরা আর ডেনমার্কের অধিবাসীরা, তারপর সর্বশেষ ইংরেজরা। হ্যাঁ, ওলন্দাজরা হচ্ছে হল্যান্ডের অধিবাসী, ডেনমার্করা হচ্ছে ডেনমার্কের অধিবাসী, ইংরেজরা হচ্ছে ইংল্যান্ড বা ব্রিটেনের অধিবাসী। এখন আমরা পড়ছি, তাহলে তোমরা একটু আগে শুনে ভুলে গেলে। তোমরা কি বই দাগাচ্ছ না? বই না থাকলে খাতায় তুলে নাও, খাতায় লিখে নাও। পর্তুগিজদের পতন কিভাবে হয়েছিল? যে তারা সর্বপ্রথম এখানে বাণিজ্য করতে এসেছিল, বাণিজ্য কুঠি গড়ে তুলেছিল, কিন্তু তারা এখানকার মানুষদের প্রতি অত্যন্ত তাদের দুর্ব্যবহার এবং উৎপীড়ন মাত্রাতিরিক্ত ভাবে বেড়ে যায়। এবং আরো কি কি কারণ ছিল তাদের পতনে? প্রথম কারণটি দেখো, ধর্মীয় অসহিষ্ণুতা এবং অধিকৃত অঞ্চল সমূহের জনগণের প্রতি অমানসিক উৎপীড়ন। তার মানে কি, ধর্মের দিক থেকে তাদের কোনো মায়া মহব্বত ছিল না। অর্থাৎ তারা চাইতো যে তাদের ধর্ম, খ্রিস্ট ধর্মে সকলকে দীক্ষিত করা। অন্যের ধর্মের প্রতি তাদের কোনো সম্মান শ্রদ্ধাবোধ ছিল না। এবং সেই সাথে তারা যে সকল অঞ্চল দখল করেছিল, সেই সকল অঞ্চল মানুষদের প্রতি তারা অত্যন্ত অত্যাচার করতো, নির্মম অত্যাচার করতো। এটা কিন্তু তাদের পতনের অন্যতম একটা বড় কারণ। তারা জোর করে কি করতো? হিন্দু মুসলিম বালক বালিকাকে অপহরণ করে খ্রিস্টান ধর্মের দীক্ষা দেওয়ার চেষ্টা করে, মানে ধর্মান্তরিত করার চেষ্টা করে। বুঝতে পেরেছো সবাই? আমি কিন্তু এরপর নাম ধরে ধরে জিজ্ঞেস করব। আর কি করে? দাস দাসীতে পরিণত করতে চায়। সম্রাজ্ঞী মমতাজ মহল, সম্রাট শাহজাহানের স্ত্রী মমতাজ, তার দুইজন পরিচারিকা, মানে তার দুইজন দাসীকে তাকে দেখভাল করতো। তাদেরকে অপহরণ করে তারা অত্যন্ত উদ্ধত আচরণের পরিচয় দিয়েছিল। যেহেতু এদেশের সম্রাট ছিলেন শাহজাহান, তার রানীর দুইজন পরিচারিকাকে তারা অপহরণ করেছিল। এটা অনেক বড় ধৃষ্টতা বা অন্যায়, উগ্রতার পরিচয় দিয়েছিল। এর ফলে কি হলো? সম্রাট শাহজাহান 1632 সালে কাসিম খানের নেতৃত্বে এই অবাঞ্ছিত বিদেশিদেরকে, অর্থাৎ এই পর্তুগিজদেরকে হুগলি থেকে তাড়িয়ে দেন 1632 সালে। দ্বিতীয় কি কারণ ছিল? পর্তুগিজ সরকার আলবুকার্কের পরে আর কোনো প্রতিভা সম্পন্ন গভর্নর এই উপমহাদেশে আসেনি। এই কারণে পরবর্তী পর্তুগিজ গভর্নরদের অদূরদর্শিতার কারণে কিন্তু তাদের পতন ঘটে। অর্থাৎ সূক্ষ্ম দূরদর্শিতা না থাকলে এক দেশ থেকে এসে অন্য দেশে এসে বাণিজ্য করা, সেখানে তাদের শক্তিশালী কুঠি গড়ে তোলা, নিজেদের প্রভুত্ব প্রতিষ্ঠা করা কিন্তু সম্ভব নয়। তাই দেখা যায় যে আলবুকার্কের পরে তেমন দূরদর্শী কোনো গভর্নর এখানে আসেনি বলে আস্তে আস্তে তাদের পতনের পথটা সহজ হয়ে ওঠে। 3 নম্বর কারণ কি ছিল? উপমহাদেশে যে সকল অঞ্চল তারা দখল করেছিল, সেই সকল অঞ্চলে পর্তুগিজরা যে শাসন করতো, তারা অত্যন্ত দুর্নীতিপরায়ণ ছিল এবং অত্যাচার করতো, কলুষিত ছিল তাদের শাসন ব্যবস্থা। তারা নিয়মিত বেতন না পাওয়ার কারণে, অর্থাৎ পর্তুগাল থেকে তারা যে এখানে চাকরি করতে এসেছে তাদেরকে বেতন দেওয়া হতো না। তাই তারা কি করতো? এই ভারতের যে সমস্ত অঞ্চলে তারা শাসন করতো, সেই সমস্ত জনগণের কাছ থেকে অতিরিক্ত কর নিত এবং সেই সাথে ঘুষ বা উৎকোচ মানে ঘুষ এটা দিত। এবং এটা নেওয়ার জন্য তারা অত্যন্ত নিষ্ঠুর ব্যবহার করতো এবং উদ্ধত আচরণ করতো, যেটা এই অঞ্চলের মানুষেরা পছন্দ করেনি। এটাও তাদের পতনের অন্যতম কারণ ছিল। কারণ বুঝতে কোনো অসুবিধা হচ্ছে? না ম্যাম। আমি একটু পরে প্রশ্ন করব। আচ্ছা, তামান্না খান শুনতে পাচ্ছ? তামান্না, ক্লাসে আছো তামান্না? তারপর হচ্ছে নুসরাত জাহান 655। নুসরাত আছো? জি মিস। আচ্ছা, তুমি কি গারস্থ নিয়েছো? ম্যাম আমি এটা চেঞ্জ করব।
তাহলে অফিসে চেঞ্জ করতে হবে। তুমি কি ইতিহাস নেবে? জি মিস। তোমার রোল কত? 655। 655। নুসরাত, তুমি তাহলে অফিসে জি যোগাযোগ মিস। করবে, এটা ক্লিয়ার করবে, তারপরে ক্লাস করবে। সিদ্ধান্ত নেবে যে কোন ক্লাস ম্যাম করবে, গার্হস্থ্য নাকি ইতিহাস, ঠিক ম্যাম আছে? হুম। জি, আমি এটার জন্য কি 20 তারিখে যাব না তার আগেও যেতে পারবো? আজকে তো আর সময় নেই, তুমি শনিবারে যোগাযোগ করো অফিসে, আগে অফিসে খোঁজ দাও। হ্যাঁ, জি মিস। তুমি সেটা অফিসকে জানাও। হ্যাঁ, নিজে যাও, তোমার গার্জিয়ানকে নিয়ে তুমি যাও, তারপরে তুমি সেটা জি মিস। সিদ্ধান্ত নাও। হ্যাঁ, ক্লাস করছো অসুবিধা জি নেই, কিন্তু তুমি কোন ক্লাসটা নেবে। যদি গার্হস্থ্য নাও তাহলে আমার ক্লাস করার প্রয়োজন নেই, আর যদি আমার ক্লাসে থাকো তাহলে আবার গার্হস্থ্য নেওয়া যাবে না, দুটো একসাথে 4 সাবজেক্ট নেওয়া যাবে না। বুঝতে পেরেছো? জি মিস। আচ্ছা, যে বিষয়ে আলোচনা করছিলাম, যে এই যে তাদের নিষ্ঠুর ব্যবহার, এই কারণে এবং তাদের আচরণ উদ্ভূত হওয়ার কারণে কিন্তু আস্তে আস্তে স্থানীয়রা পর্তুগিজ ম্যাম আপনার শাসককে। কথা অন্যভাবে আসতেছে, কথা ক্লিয়ার আসতেছে না। আচ্ছা, তোমরা কি শুনতে পাচ্ছ সবাই? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা এখন আচ্ছা, যারা যেভাবে শুনছো চুপ করে শোনো, আমাকে বলতে দাও। তারপরে দেখো 4 নম্বরে হচ্ছে 1580 সালে দ্বিতীয় ফিলিপসের নেতৃত্বে স্পেন এবং পর্তুগাল একত্রিত হয়ে ওলন্দাজ ও ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়েছিল, অর্থাৎ পর্তুগিজরা। এই যুদ্ধে স্পেন ও পর্তুগাল অনেক ক্ষতিগ্রস্ত হয়েছিল। এটা ইউরোপের কথা বলা হচ্ছে। এই কারণে ভারতে তাদের রাজ্য রক্ষণাবেক্ষণ করা সম্ভব হয়নি। অর্থাৎ মনে করো তুমি দূরের কোথাও রাজ্য প্রতিষ্ঠা করেছো, কিন্তু তোমার যদি নিজের অঞ্চলে যুদ্ধ বিগ্রহ নিয়ে তুমি ব্যতিব্যস্ত থাকো, তাহলে দূরের অঞ্চলে শাসন করা কি সম্ভব হবে? কারণ তুমি ওইদিকে মনোযোগ দিতে পারবে না। এই ওলন্দাজ পর্তুগিজদের ক্ষেত্রেও সেটা হয়েছিল, যে তাদের দিকে তাদের শাসকরা দৃষ্টি দিতে পারেনি, যাদেরকে তারা উপমহাদেশে ব্যবসা বাণিজ্যের জন্য পাঠিয়েছিল, কিন্তু তাদের দিকে দৃষ্টি দিতে পারেনি। সে কারণে এরা এখানে কি হয়ে ওঠে, এখানে তারা আস্তে আস্তে উন্নত হয়ে ওঠে। তাদের টাকা পয়সার অভাব হচ্ছিল, তাদের আচরণে শৃঙ্খলা ছিল না, এবং স্থানীয়দের প্রতি তারা অত্যন্ত অত্যাচার করত। আরেকটি কারণ দেখো, যেটা বললাম যে তারা কিন্তু পর্তুগাল থেকে প্রয়োজনীয় আর্থিক সাহায্য পাচ্ছিল না। এই যারা এখানে এসেছিল বাণিজ্যের জন্য, যাদেরকে পাঠানো হয়েছে, এই না পাওয়ার কারণে, অর্থাৎ প্রয়োজনীয় আর্থিক সাহায্যের অভাবে পর্তুগিজ কোম্পানি তাদের নিয়ম শৃঙ্খলা হারিয়ে ফেলেছিল। তারা গোপনভাবে নানা প্রকার অবৈধ ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত ছিল, কিন্তু মুঘল সম্রাট আকবরের কঠোর নিয়ন্ত্রণে এই পর্তুগিজদের অগ্রগতি ব্যাহত হয়। 6 নম্বর পয়েন্ট, তোমরা পরীক্ষায় কিন্তু এই 6টি পয়েন্ট লিখবে। 4 নম্বর প্রশ্নে যদি থাকে পর্তুগিজদের পতনের কারণ, তাহলে অবশ্যই 6টি পয়েন্ট লিখবে, ন্যূনতম 5টি তো ম্যাম লিখবে। এত বড় বড় করে লিখবো নাকি? 4 নাম্বার সংক্ষিপ্ত করে? প্রশ্নে সৃজনশীল 4-4-4 এর উত্তর দিতে হলে 5টা প্রশ্ন পয়েন্ট লিখবে, 5টা পয়েন্ট অবশ্যই লিখবে, বুঝিয়ে লিখবে। তার ক্লিয়ার না হলে তো শুধু পয়েন্ট উল্লেখ করলে হবে না, তোমাকে ব্যাখ্যা দিতে হবে 4 নাম্বার প্রশ্নের জন্য। 6 নাম্বার কারণ কি ছিল, এ সময় আরো 3টি ইউরোপীয় বণিক সম্প্রদায় ইতোমধ্যে এই ভারতীয় উপমহাদেশে চলে এসেছে। তারা হচ্ছে ওলন্দাজ, ফরাসি এবং ইংরেজ। তারা পরস্পর বাণিজ্যিক প্রতিদ্বন্দ্বিতায় লিপ্ত থাকায় তাদের মধ্যে সংঘর্ষ অনিবার্য হয়ে পড়ে। আমরা ফরাসি বণিকদের কথা এখনো পড়িনি। ইংরেজদের আগমনের পরে তারা এসেছিল, তারা মাত্র 100 বছর এখানে ছিল। তারপরে দেখো যে পরস্পর শক্তি পরীক্ষায় তারা লিপ্ত হয়, অর্থাৎ এই জায়গায় এসে বিভিন্ন পর্তুগিজ বণিকদের মধ্যে আস্তে আস্তে দ্বন্দ্ব সংঘাত বেড়ে যায়, এবং একটা পর্যায়ে তারা এই পর্তুগিজরা উপমহাদেশে গোয়া এবং দিউ ছাড়া সমস্ত বাণিজ্য কুঠিগুলো একটা পর্যায়ে তাদের সাথে প্রতিযোগিতায় টিকতে না পেরে, সংঘর্ষে টিকতে না পারে, তাদের সমস্ত অঞ্চলগুলো হারিয়ে ফেলে। পর্তুগিজরা সব পরাজিত হয়ে অন্যান্য শক্তি এসে তা দখল করে নেয়। এই শক্তির ভারসাম্য এখানে তারা রক্ষা করতে না পেরে, টিকে থাকতে না পেরে, একটা পর্যায়ে তারা ভারতীয় উপমহাদেশ ত্যাগ করতে বাধ্য হয়, এবং এখানে আস্তে আস্তে ইংরেজ এবং ফরাসি বাহিনী শক্তিশালী হয়ে ওঠে। এটা হচ্ছে পর্তুগিজদের পতনের কারণ। এটা বড় প্রশ্ন আকারে পড়বে। আর কতগুলো কথা অলরেডি বলেছি, এটা আমি এই ক্লাসটা দিব আমি ইউটিউবে, তোমরা সেখান থেকে দেখবে। প্রয়োজনে তোমাদের বই থেকে আন্ডারলাইন করে খাতায় একটা প্রশ্ন একটা উত্তর তুলবে। যেমন প্রশ্ন কেমন হবে, যে ভারতীয় উপমহাদেশে বাণিজ্যের জন্য ইউরোপ থেকে সর্বপ্রথম কারা এসেছিল, এরকম একটা প্রশ্ন যদি তুমি লেখো, কারা এসেছিল জানো তোমরা?
কারা এসেছিল? পর্তুগিজগণরা পর্তুগাল থেকে। পর্তুগিজরা এসেছিল। এটা লিখলে, দ্বিতীয় লিখলে যে পর্তুগিজদের পরে পর্তুগিজদের দেশ কোনটি? পর্তুগাল। পর্তুগালের রাজধানীর নাম কি? লিসবন। তারপর লিখলে যে পর্তুগিজদের পরে কারা এসেছে এই উপমহাদেশে? ওলন্দাজরা এসেছে। ওলন্দাজরা কোন দেশের অধিবাসী? তারা হল্যান্ড বা নেদারল্যান্ডের অধিবাসী। নেদারল্যান্ডের আগের নাম ছিল হল্যান্ড। এরকম করে প্রশ্নগুলো তোমরা খাতায় লিখবে। এরকম ভাবে যদি না গুছিয়ে লেখো, আচ্ছা আমি শেষ করি, এরকম ভাবে যদি না গুছিয়ে লেখো তাহলে পরবর্তীতে আর গোছাতে পারবে না। আমি যদি ক্লাস করাতাম, মানে একদম সরাসরি যে ক্লাসগুলো আমাদের আগে হতো, তাহলে কিন্তু তোমাদের আমি এইভাবেই হোমওয়ার্ক দিতাম। বড় প্রশ্ন ছোট প্রশ্ন আগে থেকেই বুঝিয়ে দিই, এগুলো তোমরা খাতায় লিখে রাখবে। কেউ কিছু বলতে চাচ্ছিলে? একটা প্রশ্ন ছিল যে একটু জোরে বলো। আল বুকার উপমহাদেশে আল বুকার উপমহাদেশে 1509 খ্রিস্টাব্দে আগমন করেন। আবার এই জায়গায় লেখা আছে যে তিনি 1500 খ্রিস্টাব্দে বিজাপুরের সুলতানের নিকট থেকে গোয়া দখল করে একটি শক্তিশালী বাণিজ্য কেন্দ্র ঘাঁটি হিসেবে গড়ে তোলেন। উনি তো 1509 সালে। না, এখানে 1500 মানে সালটা দেবেই না তুমি, সালটা দেবেই না তুমি, এখানে ভুল আছে। আমাদের এখানে এই সালটা প্রয়োজন নেই, এটা কেটে দাও। এটা কেটে দিয়ে তোমরা লিখবে যে তিনি একটা সময় বিজাপুরের সুলতানের কাছ থেকে গোয়া দখল করেছিলেন এবং 1515 সালে তিনি মারা যান। এটুকু লিখলেই আমাদের হবে। কিন্তু মনে রাখতে হবে যে উপমহাদেশে যতগুলো পর্তুগিজ গভর্নর এসেছিলেন তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ছিলেন আল বুকার। এটা মনে রাখতে হবে। আর পর্তুগিজদের পতনের কারণ, এটা কিন্তু বড় প্রশ্নে থাকবে। সবাই লিখে নাও খাতায়, এখনো সময় আছে। পরে কিন্তু সাজেশন চাইলে দিব না, আমি পড়াই এবং সাথে সাথে বলে দিই কোনটা বড় প্রশ্ন, কোনটা ছোট প্রশ্ন, কোনটা অবজেক্টিভ। 2 নাম্বার প্রশ্নের উত্তর থেকে শুরু করে 4 পর্যন্ত পর্তুগিজদের পতনের কারণ আসে। 2 আসলে 2টা পয়েন্ট দিবে, 3 আসলে 3টা পয়েন্ট দিবে, 4 আসলে 5টা পয়েন্ট দিবে, অথবা 6টা পয়েন্ট, যার হাতে লেখা যত দ্রুত সে দিবে। যত ভালো করে বইয়ের মতো করে সাজিয়ে লিখবে তত নাম্বার ভালো পাবে। এরপরে দেখো, লেখো ওলন্দাজদের আগমন। ওলন্দাজ কারা? ওলন্দাজ হচ্ছে হল্যান্ড বা নেদারল্যান্ডের পর্তুগিজদের পরেই তারা চলে আসে এই উপমহাদেশে বাণিজ্য করার জন্য। এছাড়া তারা বহু প্রাচ্যে মানে পূর্ব দিকে, এই মহাদেশের পূর্ব দিকে তারা অনেকগুলো ছোট ছোট বাণিজ্য প্রতিষ্ঠান গড়ে তুলেছিল। 1600 সালে ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয়েছিল। মানে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয় 1600 সালে, এটা কিন্তু অবজেক্টিভে আসে, এটা আন্ডারলাইন করো। এই সময় হল্যান্ডের ক্ষুদ্র ক্ষুদ্র বাণিজ্য প্রতিষ্ঠানগুলো সম্মিলিতভাবে ইউনাইটেড ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামে একটা যৌথ কোম্পানি গড়ে তোলে 1602 সালে। তাহলে এই হল্যান্ড বা নেদারল্যান্ডরা ইউনাইটেড ইস্ট ইন্ডিয়া কোম্পানি গড়ে তুলেছিল 1602 সালে, আর ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয়েছিল 1600 সালে। ইংরেজরা যে কোম্পানি গড়ে তুলেছিল সেটা হচ্ছে ইংলিশ হচ্ছে ইংরেজরা, এটা হচ্ছে 1600 সালে। আর 1602 সালে গড়ে উঠেছিল ইউনাইটেড ইস্ট ইন্ডিয়া কোম্পানি, যেটা গড়ে তুলেছিল হল্যান্ডের ক্ষুদ্র ক্ষুদ্র বাণিজ্য প্রতিষ্ঠানগুলো নিয়ে 1602 সালে। ওলন্দাজ বণিকগণ ক্রমশ ব্যবসার উদ্দেশ্যে দক্ষিণ পূর্ব এশিয়ার দ্বীপপুঞ্জের দিকে এগিয়ে যায় এবং 1641 সালে পর্তুগিজদের কাছ থেকে তারা মালাক্কা দখল করে। এর মধ্যে জেন পিটারসন কোয়েন ওলন্দাজ কোম্পানির দায়িত্ব গ্রহণ করে ভারতীয় উপমহাদেশের দিকে ব্যবসা সম্প্রসারণের জন্য তার ইচ্ছা পোষণ করেন এবং 1658 সালে গোয়া অবরোধ করে পর্তুগিজদেরকে বিতাড়িত করে সিংহল মানে শ্রীলঙ্কায় তিনি দখল করেছিলেন। এই জেন পিটারসন কি করেছিলেন? 1658 সালে গোয়া দখল করে পর্তুগিজদেরকে তাড়িয়ে দেন এবং একটা পর্যায়ে তিনি সিংহল মানে শ্রীলঙ্কা তিনি দখল করেছিলেন। ওলন্দাজগণ আস্তে আস্তে কি হয়ে উঠলো? সুমাত্রা, জাভা এই সমস্ত দ্বীপপুঞ্জ অর্থাৎ ইন্দোনেশিয়ার তারা নিজেদের কর্তৃত্ব স্থাপন করতে লাগলো এবং আস্তে আস্তে এই ভারতীয় উপমহাদেশের দিকে এগিয়ে আসতে থাকে। ধীরে ধীরে তারা ভারতীয় উপমহাদেশে এসে গুজরাট, করমন্ডল, বাংলা, বিহার, উড়িষ্যায় ওলন্দাজদের বাণিজ্য কুঠি স্থাপন করতে থাকে। উপমহাদেশে তাদের শক্তিশালী বাণিজ্য কুঠির কোথায় ছিল এগুলো কিন্তু মনে রাখতে হবে যে ওলন্দাজরা কোথায় কোথায় তাদের শক্তিশালী বাণিজ্য কুঠি গড়ে তোলে।
ওলন্দাজ সম্পর্কে, দিনেমার সম্পর্কে 2 নম্বর প্রশ্নে আসতে পারে। চুচুড়া, পাটনা, সুরাট, কাশিমবাজার, কোচিন এবং নাগপট্টন এই জায়গাগুলো ছিল তাদের বাণিজ্য কুঠি। তাহলে তোমরা আগামী ক্লাসে পড়বে কি, যে পর্তুগিজদের পতনের কারণ, ভাস্কো দা গামা কর্তৃক নতুন পথের আবিষ্কার এবং উপমহাদেশে ইংরেজদের আগমন। ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানির আগ পর্যন্ত পড়বে। কোনো প্রশ্ন থাকলে পরবর্তী ক্লাসে সেটা উত্তর দেওয়া হবে। তোমরা ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানির আগ পর্যন্ত পড়বে, অর্থাৎ ইংরেজরা যে এখানে আগমন করলো এই বিষয়টা তোমরা রিডিং ভালো করে পড়বে এবং খাতায় অবজেক্টিভ তুলবে। কারো কোনো প্রশ্ন আছে? জি ম্যাম। ম্যাডাম বইয়ের নামটা একটু আবার বলবেন? বইয়ের নাম হচ্ছে, বইয়ের নাম জি ম্যাম। ইতিহাস। না ম্যাম, লেখকের নাম। হ্যাঁ, লেখকের নাম বলছি। ইতিহাস প্রথম পত্র হাসান বুক হাউস, লেখক হচ্ছে JM বেলাল হোসেন সরকার। দ্বিতীয় পত্রতেও এটা কিনবে, JM বেলাল হোসেন সরকার দ্বিতীয় পত্রের একই লেখক, হাসান বুক হাউসে। ম্যাম ইতিহাস দ্বিতীয় পত্র কি একই লেখকের বই। আরেকটি বই আমি বলবো, সেটা হচ্ছে পুঁথিনিলয়ের দ্বিতীয় পত্র, পুঁথিনিলয় আর হচ্ছে এই হাসান বুক হাউসের, 2টা বই কিনবে দ্বিতীয় পত্রের। আর প্রথম পত্রে এই একটা JM বেলাল হোসেন সরকারের। ম্যাম পুঁথিনিলয় কি এটা হাসান বুক হাউসে? না, পুঁথিনিলয় আলাদা প্রকাশনী। হ্যাঁ, এটা এই যে আবির আহমেদের বইটা সবাই খেয়াল করো, এটার সাথে কিন্তু JM বেলাল হোসেন সরকারের দ্বিতীয় পত্র কিন্তু কিনতেই হবে বাধ্যতামূলক, না কিনলে কিন্তু ভালো করা যাবে না পরীক্ষায়, কারণ সবকিছু এখানে সাজানো নেই। তাহলে ঠিক আছে, আজকে এ পর্যন্ত। সবাই পড়াশোনা করে ক্লাসে আসবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।